শহরের এক বিলাসবহুল হোটেলের কক্ষে মাতাল অবস্থায় শুয়ে আছে নিবরাস। হিমশীতল ঘরটার এক কোণা দিয়েও আলো প্রবেশ করতে পারছে না। ঘরটা যেন এক টুকরো বরফের রাজ্যে পরিণত হয়েছে। এই বিষয়গুলোতে সম্পূর্ণ বেখিয়ালি সে। পুরো নাম নিবরাস আহমেদ। শহরের জানাশোনা ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন সে। তবে ব্যবসাটা কেবল তার নামেই। এই ব্যবসার প্রতি বিন্দুমাত্র আকর্ষণ পর্যন্ত তার নেই। বাবার এই ব্যবসায় লোক দেখানোর জন্যে শুধু তার নাম, যদিও সম্পূর্ণ তার নাম না। ব্যবসায়ী নিবরাসের নামে 80% শেয়ার বরাদ্দ, আর বাদ বাকি 20% তার সৎ মা শায়লা খানের। যদিও এতে কিছু যায় আসে না নিবরাসের। তাকে এক কানা করিও না দিয়ে যদি শায়লা খানের নামে 100% বরাদ্দ হতো, তা হলেও তার বিশেষ কিছু যাই আসতো না। ব্যবসায়ী তার মাই তার নামে 80% শেয়ার রেখেছিল, আর তার বাবার নামে রেখেছিল 20%, যা এখন শায়লা খানের। তাতে কি, রাজা তাও সবসময় রাজাই থাকে। ফকির হলেও রাজার নজর রাজার মতোই থাকে, উপরের দিকে। ঘুম কিছুটা আলগা হয়ে আসে নিবরাসের। হাতড়ে খুঁজে নেয় বালিশের সাইডে পড়ে থাকা মোবাইলটাকে। সময় এখন প্রায় 12টার ঘরের দিকে ছুটছে। ঘড়ির ছোট কাঁটাটা যেন 12কে ছোঁয়ার জন্য প্রাণপণে দৌড়াচ্ছে। নিবরাসের শরীর একটা থিন ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করা। মুহূর্তেই সেই ব্ল্যাঙ্কেটটাকে ঠেলে সরিয়ে উঠে বসে। চোখ বন্ধ থাকা অবস্থাতেই ডানে বামে ঘাড় কাত করে হাতগুলো দুপাশে ছড়িয়ে ভিন্ন ভঙ্গিতে আড়ামোড়া দেয়। ব্ল্যাঙ্কেটটাকে পুরো দমে সরিয়ে খাট থেকে নেমে বারান্দার দিকে যায়। বাহিরের অবস্থা দেখে আর নিবরাস বারান্দায় গেল না। সময়টা সকালের শেষ সময় আর দুপুরের শুরু। রোদের প্রখরতা বেশ। হঠাৎই তার দৃষ্টি এই মজবুত কাচের দেওয়াল ভেদ করে বাইরে চলে গেল। একটা ছোট বাচ্চা একটা মহিলার হাত ধরে রাস্তা পার হচ্ছে। সে মনে মনে বলল, মাই হবে হয়তো। এভাবেই কিছুক্ষণ সে বাহিরের দিকে তাকিয়ে থাকলো, যতক্ষণ না মহিলাটি রাস্তা পার হয়ে ওই পাশে যায়। নিবরাস আহমেদ দেখতে সুদর্শন, মুখাবয়ব একদম তুর্কিদের মতো। বলা চলে একদম মায়ের ফটোকপি হয়েছে। মুখের আদল থেকে সম্পূর্ণ শরীর একেবারে নিখুঁত। চোখ যুগল গাঢ় গভীর, তীক্ষ্ণ চোয়াল। গাল ভর্তি দাড়ি না থাকলেও বোঝা যাচ্ছে কিছুদিন আগে তা সেভ করে মুখাবয়বের এক নতুন আকৃতি দিয়েছে। যেমন লম্বা ঠিক তেমন চওড়া, পেশিবহুল বাহু, পেটানো শরীর প্রতিনিয়ত তার কসরত আর শরীর চর্চার প্রমাণ দিচ্ছে। কি নেই তার কাছে? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সব কিছু তো আছে। এত কিছু থাকার পরও যা নেই তা হলো ভালোবাসা। তাকে ভালোবাসার জন্যে কারো সময় নেই। ছোটবেলায়ও ছিল না, আর এখনো নেই। হঠাৎ করেই নিজের ভাবনায় বিচ্ছেদ ঘটালো। এখন এই মেয়েটাকে খোঁজা দরকার। সপ্তাহ খানেক হয়েছে মেয়েটাকে সে কোনো ক্রমেই ভুলতে পারছে না এখনো। মাথা ফেটে যাচ্ছে, চোখ বন্ধ করা যাচ্ছে না। যখন তখন এসে হানা দিচ্ছে। এই মেয়েটার জ্বালাই অতিষ্ঠ সে। কে বলেছিল সেদিন তার সাথে এমন বাচ্চামো করতে? এই মেয়ে নিজে চেয়েছে, যেহেতু তার মনে দখল দিয়েছে, তখন তো এই মেয়েকে তার কাছে ফিরে আসতেই হবে, সে যে কোনো মূল্যেই হোক না কেন। নিবরাস তার তীক্ষ্ণ দৃষ্টি বাহিরে রেখেই মনে মনে বলে, সামান্য পছন্দের জিনিসে নিবরাস আহমদ কখনো হাতছাড়া করে না। আর তুমি তোমার মস্তিষ্ক করেছো, হৃদয় দখল করে ফেলেছো। তোমাকে কি করে হাতছাড়া করবো সানফ্লাওয়ার? পাতাল থেকে হলেও তোমাকে বের করে আনবো আমি। কথাগুলো ভাবার সময় নিবরাস ভরকে যায়। মেয়েটার কথা আবার মাথায় এসেছে। এই মেয়েটার কথা মাথায় আসলেই সে বদ্ধ উন্মাদে পরিণত হয়। মাথা কাজ করে না তার। এখনো তাই হয়েছে। কিছু না ভেবেই টেবিলের উপরের সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট নিয়ে চালায় সে। দু একটা টান দিতে দিতে বারান্দায় চলে যায়। এখন আর রোদ্দুর তার উপর প্রভাব ফেলতে পারছে না। সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বিড়বিড় করে বলে, Need you. Come fast, sunflower. I want to achieve you at any cost. কলেজ ছুটি হতেই নূর বের হয়েছে তার বন্ধু মহলের সাথে। চারজনের এই সেই বন্ধু মহল যাদের সাথে নিজের জীবনের 5-5টি বছর কাটিয়েছে নূর। কত শত কথা হয়েছে তাদের মাঝে। তাদের হঠার মাঝে নূর হঠাৎ চঞ্চল ভঙ্গিতে বলে উঠল, এই তোরা ভেলপুরি খাবি? খেলে চল, আজকে ট্রিট আমার তরফ থেকে। তার এই চঞ্চল ভঙ্গিতে ভয় পেল আহনাব। খানিকটা গলা খাকারি দিয়ে বলল, এই মাইয়া এই,
পোলারা ভেলপুরি খায় কবে? তুই দেখছস কখনো পোলা মানুষেরে ভেলপুরি খাইতে? কলেজটা থেকে বাইর হইলেই ভেলপুরি ভেলপুরি করস। তোরা মাইয়ারা ভেলপুরির মধ্যে কি পাইছস বলতো? আহারে, ভেলপুরি খেলে তো পোলা মাইনষের ডায়রিয়া হয়, তাই তোমরা পোলারা ভেলপুরি খেতে পারো না আর কি। সকালে ঘরের বাইরে যেতে যেতে প্যান লাগানোর সময় পায় না নাকি? সি স্যাহ, ইনু তোর কি মুখের ভাষা, ভাবলে আমার বমি আসছে। ডায়রিয়া কি? খাবার খেতে যেতে চাইছিস, আবার খাবারের সাথে ডায়রিয়ার তুলনা করছিস। আর আহনাফ, তোকেও কতবার বলছি কথাটা একটু বদলা, একটু ঠিকঠাকভাবে কথাটা বল, এখনো আগের মতোই রয়ে গেলি। এই সীমান্তের বাচ্চা সীমান্ত, মুখ সামলাইয়া কথা ক। তোর সামনে এখন কে দাঁড়াই আছে জানোস? দ্য গ্রেট আহনাফ খান। একদিন আমি হমু এই কুমিল্লা জেলার মেয়র, ভবিষ্যৎ মেয়র। তাই সাবধানে কথাবার্তা ক। আহনাপের কথায় সীমান্ত দাঁত ভেটকিয়ে হেসে ফেলে। হাসতে হাসতেই বলে ওঠে, যে সারাটা জীবন শহর থেকে নিজের মুখের ভাষা পরিবর্তন করতে পারলো না, সে কি না হবে মেয়র? এটা আজকের দিনে সেরা জোক ছিল। সীমান্তের কথায় ইয়ানা হেসে দিল। আহনাপ কটমট করে তাকালো সামনে দাঁড়ানো দুটির দিকে। ছ্যা, ভাবতে অবাক লাগছে, এই নাকি তার বন্ধু সমাজ। এদের সাথেই নাকি সে ক্লাস 6 থেকে পড়ে আসছে। তাদের ঝগড়ার মাঝে কখন সে কলেজের ত্রিসীমানা পেরিয়ে রোডে উঠে গেছে তা কারোর খেয়ালই নেই। শেষ আজকে আর ভেলপুরি খাওয়া হলো না। নূর পেছন থেকে সবাইকে বলে উঠল, এই তোরা তোদের কাহিনী থামাবি? সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া। তোদের চক্করে আজ ভেলপুরি মিস হলো। আমার কত আশা ছিল। নূরের এমন করুণ কণ্ঠ শুনে আহনাব আফসোস করে বলল, আরে বেচারা মাইয়া। ডাক্তার, থাক, রাগ করিস না। কালকে থামুনে চল, তোদের আজকে আমি আইসক্রিম খাওয়াই। আহনাবের কথায় সবাই রাজি হয়ে গেল। একটু সামনে যেতেই পরিচিত এক আইসক্রিম পার্লারে ঢুকলো সবাই। চারিদিকে চোখ বুলিয়ে চারজনের একটা খালি টেবিল খুঁজে বের করলো। আহনাব তাদের সবাইকে উদ্দেশ্য করে বলল, তোরা গিয়ে বস, আমি অর্ডার দিয়ে আসছি। তার কথায় সবাই গিয়ে কর্নারের সিট দখল করে বসে পড়ল। আর আহনাব গেল আইসক্রিম অর্ডার দিতে। কিছুক্ষণের মধ্যে আইসক্রিম এসে পড়ল টেবিলে। যে যার পছন্দ মতো আইসক্রিমগুলো তুলে নিল হাতে। খেতে খেতে একজন আর একজনের সাথে গপ্প জুড়ে দিয়েছে। কথা বলার মাঝখান দিয়ে সীমান্ত ঠাট্টার স্বরে বলে উঠল, তোর ডাক্তার বাবার কি অবস্থা নূর? আজকাল দেখি এত কল করে না। নূর আইসক্রিম মুখে নিতে নিতে থামলো, বলল, উনি আছে ওনার হসপিটাল নিয়ে, রোগী নিয়ে। কল করে না বললে ভুল হবে। ক্লাস টাইমে কল আসবে ভেবে আমি মোবাইল সাইলেন্ট করে রেখেছিলাম। আর তাছাড়া আমি বাবাকে জানিয়েছি কলেজ শেষে আমি তোদের সাথে একটু ঘুরি, তাই আমার বাসায় ফিরতে একটু দেরি হয়। জানিসই তো, আমাকে না কলে পেলে জেসমিনকে কল দিতে দিতে পাগল করে দেয়। তাও ঠিক, আঙ্কেল যে সিরিয়াস তোকে নিয়ে, সিরিয়াসলি বিশ্বাস কর। আমি কোনো বাবাকে দেখিনি প্রতি ঘন্টায় ঘন্টা তার মেয়েকে কল দিতে। আঙ্কেলকেই দেখলাম প্রথম। আসলে নূর, তোর লাক ভালো এমন বাবা পেয়ে। আর আমার বাবাটাকেই দেখ, ঘন্টায় 50 বার গাধা বলে আমায়। কথাটা বলতে বলতে খানিকটা আইসক্রিম মুখে পুরে নিল আহনাব। আহনাবের কথায় ইনায়া আফসোস করে বলল, তোকে গাধা বলাটা আসলেই ঠিক হয় না, কারণ গাধার মাথায় তো সামান্য ব্রেন আছে, তোর তো সেটাও নেই। ইনায়ার কথায় আহনাব তেলে বেগুনে জ্বলে উঠল, বলল, এই শয়তানের বাচ্চা শয়তান, দে আমায় আইসক্রিম, অসভ্য মেয়ে। আহনাবের কথায় ইনায়া মুখ ভ্যাংচায়। বোঝাই যাচ্ছে ইনায়া তার কথাটাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। তোরা থামবি আহনাফ আর ইনু? সারাটা দিন তোদের ঝগড়া লেগে থাকে, যেখানে সেখানে লেগে যাস দুটো। তোদের চক্করে আমি পাগল হয়ে যাব। সীমান্তের ধমকে আহনাব আর ইনায়ার কথা বন্ধ হয়ে যায়। এবার সীমান্ত আবার বলে উঠল, সামনের মাসে তোর জন্মদিন নূর, ট্রিট দিতে ভুলে যাস না যেন। আচ্ছা, ভুলবো না। এবার বাসায় আসিস তোরা সহ। সবসময় তো ইনু যায়, তোরা একবারও যাস না। এবার তোরা সহ আসবি। নূরের কথাই বাদ সাধলো আহনাব। তোদের বাসায় যামু কেমনে? তোর যে ডাক্তার বাবা, বলা তো যায় না কোন সময় কি প্রশ্ন কইরা বসবো। উত্তর দিতে না পারলে
লাগবে পরে আরেক পাঙ্গা। আহনাপের কথা মুখে থাকতে নূরের মোবাইলটা বেজে উঠল। সে সবাইকে চুপ করতে বলে ফোনটা রিসিভ করলো। হ্যালো বাবা। কোথায় ছিলে নূর? তোমাকে কল দিলাম, ধরলা না, তাই আমি জেসমিনকে কল দিয়েছিলাম। সে বলল তুমি এখনো বাসায় যাওনি। আসলে বাবা আজকে আহনাব বলল সে আইসক্রিম ট্রিট দেবে, তাই তাদের সাথে আইসক্রিম খাচ্ছি। আমার সাথে ইনায়াও আছে। এই তো চলে যাব এক্ষুনি। তুমি টেনশন করো না, আমি বাসায় গিয়েই তোমাকে কল দিচ্ছি। আচ্ছা, তোমার বন্ধুদের বলো বাসায় আসতে। বলেছি, ওরা বলেছে পরে আমার জন্মদিনের দিন আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে দেখে শুনে এসো। আচ্ছা। ফোনটা কেটেই নূর সবার দিকে এক নজর তাকায়। তাকে আলাদা করে আর কিছুই বলা লাগেনি, সবাই আগে ভাগে যাওয়ার জন্যেই প্রস্তুত হয়ে আছে। বিল পেমেন্ট করে সবাই আইসক্রিম পার্লারের বাহিরে এলো। এখান থেকে তাদের পথ ভিন্ন। ইনায়া আর নূর একসাথে যাবে, তাদের বাসা প্রায় কাছাকাছি। আহনাপ আর সীমান্ত এক বাসাতেই থাকে, ফ্ল্যাট ভিন্ন। সবার থেকে বিদায় নিয়ে নূর আর ইনায়া রিকশায় উঠে গেল। আহনাব আর সীমান্ত নিজেদের যাওয়ার রাস্তায় পা বাড়ালো। নিবরাস শাওয়ার নিয়ে বের হতেই তার চোখ গেল খাটের উপর বসে থাকা একটা মেয়ের উপর। মুহূর্তেই তার চোয়াল শক্ত হলো, তবে রাগের বহিঃপ্রকাশ করলো না সে। দপদপ পা ফেলে চলে গেল ক্লোজেটের সামনে। ক্লোজেটটা থেকে একটা খাকি প্যান্ট তুলে নিয়ে মেয়েটার সামনেই বদলে নিল। পরনের তোয়ালেটা ছুঁড়ে মারলো খাটের ওপরে। এত কিছুর মাঝেও নিবরাস আর একটি বারও নজর দেয়নি মেয়েটির দিকে, যেন এই রুমের মধ্যে আর কেউ উপস্থিতি নেই। এতে ভীষণ অপমান বোধ করলো যারা। মনে মনে বলল, আমাকে একটু কাছে পাওয়ার জন্য কত ছেলে লাইন দিয়ে থাকে, আর এই নিবরাস কিনা আমাকে অ্যাভয়েড করছে। হাউ ইজ পসিবল? এই ছেলের কি মন নেই? কি বুঝে যারা খাটের উপরে পড়ে থাকা তোয়ালটা হাতে নিল। আস্তে এগিয়ে গেল নিবরাসের কাছে। নিবরাসের উদাম শরীর, তার মসৃণ বক্ষই ছিল যারাকে আকর্ষণ করার জন্য যথেষ্ট। যারার দৃষ্টি আরো নেশাতুর হয়ে উঠল। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিবরাসের ধবধবে সাদা বক্ষের দিকে। সে নিবরাসের আরেকটু কাছে গিয়ে রিনিয়ে বলে উঠল, আন্টি বলল তুমি নাকি বাড়ি যাচ্ছ না। মেয়েটার এই রিনরিনিয়ে কথা বলা মোটেও পছন্দ হয়নি নিবরাসের, বরং এটা তার কাছে বিশ্বের মতো লাগলো। যারা আরেকটু কাছে আসতেই নিবরাস এক পা পিছিয়ে গেল। নিবরাস ভ্রু কুচকে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে পরপরই বলে উঠল, তুই কি এখানে তোর থার্ড ক্লাস মেলোড্রামা দেখাতে এসেছিস? যারা তোয়ালেটা হাত থেকে রাখতে রাখতে বলল, মেলোড্রামা কেন হবে? তোমার জন্য টেনশন হয়েছিল, তাই দেখা করতে চলে এসেছি। নিবরাস সামান্য হাসল। কপালের মধ্যে পড়ে থাকা চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতে বলল, ওয়াও, তোর নাকের পাওয়ার কিন্তু বেস্ট। আরো দুটো হোটেল থাকতেও আমি যেটাতে আছি তুই ঠিক সেটাতে এসেছিস। কুকুরের মতো কি গন্ধ পেয়েছিস আমার? শেষের কথাটা বলতে বলতে নিবরাসের মুখের রং বদলালো। ফর্সা মুখটা মুহূর্তেই লাল হয়ে উঠছে। নিবরাস মাথা কাত করে চারার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষল। কোনো এক অজানা কারণে নিবরাসের মাথায় রক্ত উঠে গেল। হঠাৎ করেই সে এগিয়ে এসে যারার কণ্ঠনালী চেপে ধরল। ধাক্কা দিয়ে যারাকে পেছনের ওয়ালের সাথে ফিট করে দিল। তার পেশিবহুল হাতের প্রখরতা বাড়ল। হাতের আঙ্গুলগুলো দিয়ে যারার গলায় এমন ভাবে প্রেসার তৈরি করলো যেন মনে হলো আঙ্গুলগুলো এক্ষুনি যারার কণ্ঠনালী ভেদ করে ভিতরে চলে যাবে। যারা ছটফটিয়ে ওঠে, শ্বাস আটকে আসে তার, ছটফট করতে থাকে, তাও মুক্তি পায় না নিবরাসের এই পেশিবহুল হাত থেকে। যারার ছটফটানিকে না দেখার ভান করে নিবরাস বলে, এ কেমন আনন্দ বলতো সারা? তোকে এইভাবে দেখতে না আমার খুব আনন্দ হচ্ছে। মনের মধ্যে বাজনা বাজছে। ইচ্ছে তো করছে আঙুলগুলো গলা দিয়ে ঢুকিয়ে তোর কণ্ঠ নালীটা বের করে নিয়ে আসি। বিশ্বাস কর, এটা করে খুব শান্তি পাবো আমি। তুই যেখানে কেন এসেছিস কি ভেবেছিস আমি জানি না। এখানে তোর ওই সো কল্ড আন্টিটা পাঠিয়েছে, তাই না? আই এম ড্যাম শিওর। বল বল। যারা কিছু বলতে পারে না, সে এখনো ছটফট করছে। মনে হচ্ছে যেন এই জীবন আজকেই তাকে বিদায় দিবে। নিবরাসের এমন রূপ সে এর আগে একবারই দেখেছিল। সেই দিন হঠাৎ করেই মোবাইল বাজার আওয়াজ হলো।
নিবরাস যারাকে মেঝেতে ছুঁড়ে ফেলে মোবাইলটার কাছে গেল। যারা মেঝেতে বসে কাঁদতে লাগলো। প্রচুর ব্যথা পেয়েছে সে, তবে এতে কিছু চাই আসে না তার। শরীরে প্রাণ ফিরে এলো, এখন এটাই শান্তি। আর একটু হলেই প্রাণটা তার উড়ে যেত। অবশ্য সমস্যা নেই, বড়লোক বাড়ির বউ হতে গেলে এতটুকু তো সহ্য করতেই হবে। নিবরাস একটু এগিয়ে ফোনটা রিসিভ করতেই তার মুখে চমকপ্রদ হাসি ফুটে উঠল। কিছুক্ষণের মধ্যে তা আবার গায়েবও হয়ে গেল। তীর্যক কণ্ঠে ফোনের ওপাশের ব্যক্তিকে বলল, ওদের সব ডিটেলস আমার চাই, A to Z। দরকার বলে পুরো কুমিল্লা চুষে তাদের খবর বের করো। লাগলে লোক লাগাও, আরো টাকা দাও। খবর আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিকেলের সময়টা নূরের ভীষণ পছন্দের। এই সময়টাই সে সব সময় বারান্দায় পেতে রাখা দোলনাটায় বসে বসে কাটায়। আকাশ দেখে, পাখি দেখে, কত সুন্দর তারা নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্যগুলো দেখতে তার ভীষণ ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম নয়। নূর বারান্দায় এসে বসলে জেসমিন এসে তাকে সঙ্গ দেয়। নূরের নাড়ুর বাড়ি থেকে জেসমিনকে এনেছিল নূরের বাবা আনোয়ার হোসেন। তখন জেসমিনের বয়স 8 বছর হবে। বাবা মা সবাইকে হারিয়ে এতিম হয়েছিল সে। পরিবারের চাচা জ্যাঠারা কেউই দায়িত্ব নেয়নি তার। জেসমিনের এই করুণ অবস্থা দেখে মায়া হয় আনোয়ার হোসেনের। তারও তো একটা মেয়ে আছে। নূরেরও তো মা নেই। আনোয়ার হোসেন গ্রামের সবার অনুমতি নিয়েই জেসমিনকে নিজের বাসায় নিয়ে আসেন। কেউ আপত্তি করেনি। সেই সময় থেকে নূর আর জেসমিন বোন হয়ে উঠেছে। জেসমিন সবসময় নূরের খেয়াল রাখে। নূরের থেকে বয়সে ছোট হওয়ার পরও একটা বড় বোনের মতো দায়িত্ব পালন করে সে। এখন নূরের সাথে জেসমিনও আছে বারান্দায়। প্রকৃতি বিলাস করছে তারা দুজন। নূর বসেছে দোলনায় আর জেসমিন বসেছে দোলনার পাশের বোড়াটায়। সেই কখন থেকে জেসমিন কথা বলেই যাচ্ছে, আর নূর তাতে হ্যাঁ হ্যাঁ করছে। নূরের এমন অবস্থা দেখে জেসমিনের ভালো লাগলো না। সে বলে উঠল, আজকে আপনার কি হয়েছে আফা? উদাসীন দেখাইতেছে। আপনি কি কোনো কিছু নিয়ে পেরেশান? নূর বাহিরের থেকে দৃষ্টি ভেতরে আনে। জেসমিনের দিকে তাকিয়ে বলে, আজকে আম্মু থাকলে অনেক মজা হতো, তাই না জেসমিন? জেসমিন বুঝতে পারে নূর আজকে কেন এত উদাসীন। নিশ্চয়ই আজকে নূর আপার খালাম্মার কথা মনে পড়ছে। সে এখন কি করবে? নূর আপার মন খারাপ হলে যে তারও কিছু ভালো লাগে না। জেসমিন নূরের দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলে উঠল, খালাম্মা থাকলে ভালোই হতো, তবে একদিক থেকে আপনি অনেক সৌভাগ্যবান। জানেন আপা, খালুর মতো আপনার একটা আব্বা আছে। আমারই দেখেন না, না আছে মা, না আছে বাপ। যারা আছে তারাও আমার আপন করে নাই। খালু যদি আমারে ওইখান থেকে না আনতো তাহলে আমার কি হতো পন্ত? আল্লাহ যা করে ভালো লাইগেই করে। আমি কষ্ট পাই না তো? যারা আমাগো ছাইরা চইলা গেছে তাদের কথা মনে কইরা কষ্ট পাইয়া কি লাভ? তারা তো আর আমাগো কাছে ফিরা আইব না, তাই না? জেসমিন যতক্ষণ কথা বলেছে ততক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল নূর। সত্যিই তো, তার দেখাশোনা করার জন্য তো তার বাবা আছে, কিন্তু জেসমিনের তো আপন কেউ নেই বলতে গেলে। তার থেকে জেসমিনের কষ্ট 1000 গুণ বেশি, অথচ জেসমিন তার থেকে ছোট হয়েও সব কেমন বুঝে যায়। নূর কিছুক্ষণ চুপ থেকে চঞ্চল ভঙ্গিতে জেসমিনকে বলে উঠল, তুই কি বলতে চাইছিস জেসমিন? আমরা কি তোর কেউ না? আমার বাবাকে তুই খালু বলিস, আমাকে আপা বলিস কি দেখানোর জন্য? আমাদের কি তুই সত্যি নিজের কেউ মনে করিস না? আপা, আপনি এগুলা কি বলতে আছেন? আমি সব সময় খালুরে খালু মনে করছি আর আপনারে নিজের বোন মনে করছি। তাহলে দুনিয়াতে কেউ নেই এই কথাটা যেন আর না শুনি তোর মুখ থেকে। মনে থাকবে? জেসমিন নূরের রাগ বুঝতে পারল। হালকা হেসে এসে নূরকে বলল, আচ্ছা আর কমো না। এবার আপনি খুশি তো? নূর কিছুটা রাগী লুক নিয়ে বলে, না। তাহলে কি করলে আপনি খুশি হবেন? তেমন কিছু না। আজকে সন্ধ্যায় আমরা দুজন শপিং করতে যাব, রেস্টুরেন্টে খাবো।
খুব করে ঘুরবো, তারপর বাসায় আসবো। রাজি? নূরের কথায় জেসমিন অবাক হয়ে বলে, উমা, মাগো, আফা, খালু যদি জানতে পারে আপনি সন্ধ্যাবেলায় বাইরে বের হয়েছেন, তাহলে তো রাগ করব আমার উপরে। বলবো আমি কেন আপনারে দেখা রাখি নাই। নূর জেসমিনের কথায় বিরক্ত ভঙ্গিতে বলে, আহ, চুপ কর তো। বাবাকে আমি এক্ষুনি ফোন করে মানিয়ে নিব। তুই শুধু আমার সাথে যাবে, ব্যাস। কিন্তু কোনো কিন্তু নয়। তোর মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। চল এখন আমাদের দুজনের জন্য চা বানিয়ে আন। নূরের মুখে চায়ের কথা শুনে জেসমিন খুব খুশি হলো। চোখে মুখে খুশির ঝলক রেখে বলে উঠল, আপনি 5 মিনিট বসেন আপা, আমি এখন যামু আর এখন আমু। কথাটা শেষ করতে না করতেই জেসমিন ছুটলা গায়ে রান্নাঘরের দিকে। পেছনে কি হলো না হলো তার দেখার ফুরসত হলো না তার। নূর এক ঝলক তাকালো জেসমিনের যাওয়ার দিকে। সে চেঁচিয়ে বলে উঠল, পুরো কথাটা তো শুনে যাবি। চায়ের সাথে আরো কিছু নিয়ে আসিস। জেসমিন রান্নাঘর থেকেই জবাব দিল। আচ্ছা। নূর জবাব শুনতে পেতেই কেমন লাগলো আনোয়ার সাহেবকে। এখন শুধু তাকে রাজি করানোর পালা। নিজের বিলাসবহুল কক্ষে বসে আছে নিবরাস। এই ফ্ল্যাটটা কিনেছে যে বছর খানেক হবে। সাধারণ এখানে তেমন একটা আশা হয় না তার, তবে এখন থেকে সে এখানেই থাকবে। যারা ইদানিং অনেক বিরক্ত করছে, সে একা এই কাজ করার সাহস কখনোই পাবে না। এই সব কিছুর মাস্টার মাইন্ড যে শাইলা খান তা জানে নিবরাস। বিশেষত এই জন্যেই জায়গা পরিবর্তন করা। স্যার, ডিটেইলস বলো আয়াস। এটাই হওয়ার ছিল। এই 5 বছর নিবরাসের সাথে সাথে কাজ করছে আয়াস। নিবরাসের রন্ধ্রে রন্ধ্রে সে ঢুকে আছে। নিবরাস কোন সময় কোন পদক্ষেপ নেবে সব তার জানা। বলা চলে সে নিবরাসের বাম হাত। তবে আয়াস এটাই বুঝতে পারছে না একটা মেয়ের সম্পর্কে এত খোঁজ নেওয়ার কি আছে। কে এই মেয়ে? কিভাবেই বা স্যার এই পুচকি মেয়েকে চেনে, তাই মাথায় ঢুকছে না আয়াসের। এত বছর ধরে কাজ করছে সে, স্যারের সাথে কখনো তো কোনো মেয়ের সম্পর্কে এভাবে খোঁজ খবর নেয়নি স্যার। তাহলে আজ কেন? কি হলো আয়াস? তোমাকে ডিটেলস বলতে বলেছি, এভাবে চুপ করে আছো কেন? আয়াস আমতা আমতা করে বলল, স্যার, মেয়েটার নাম নূর। স্টপ স্টপ আয়াস, এইখানেই ফুল স্টপ টানো। আমি তোমার মুখে ওই মেয়েটা এই শব্দ যেন শুনতে না পাই। প্রথমবার বলেছো তাই ক্ষমা পেলে। নেক্সট টাইম ওর নাম সম্মানের সহিত মুখে নেবে, না হলে তোমার যে হল হবে তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। আর তুমি জানো আমার শাস্তি দেওয়া স্টাইল। আয়াস সামান্য ঢোক গিলল, ফের বলল, তাহলে কি নামে ডাকবো স্যার? আমাকে তুমি কি বলে সম্বোধন করো? আয়াস ঝটপট উত্তর দিল, স্যার, ওকে যদি আমি বউ করি তাহলে তুমি ওকে কি বলে সম্বোধন করবে? অফিসিয়ালি ম্যাডাম। হঠাৎ করে কথাটা বলে আয়াস চমকে যায়। এটা কি শুনে ফেললো সে? তার মানে অ্যাট লাস্ট। কথাটা ভাবতেই আয়াসের মুখে খুশির ঝলক দেখা গেল। এতক্ষণে সে বুঝতে পেরেছে কাহিনী কি। নাও টেল মি। আয়াস খুশির তোপে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, স্যার, ম্যাডামের সম্পূর্ণ নাম রহিনা হাসান, ডাক নাম নূর। ওনার বাবা একজন ডাক্তার, নাম ডাক্তার আনোয়ার হোসেন। ম্যাডামের মা ওনার জন্মের সময় মারা যান। উনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সেকেন্ড ইয়ারে পড়েন, সামনে এইচএসসি দিবেন। ওনার বন্ধু বান্ধবের সংখ্যা 3 জন, তাদের মধ্যে একজন মেয়ে আর 2 জন ছেলে। মেয়েটার নাম ইনিয়া আর ছেলে দুটোর নাম আহনাব আর সীমান্ত। আহনাব আর সীমান্তের নাম শুনে ক্ষণিকেই মুখটা কালো হয়ে গেল নিবরাসের। সকালে রুস্তান ফোন করে বলেছিল সে নূরের খোঁজ পেয়েছে, তবে 2টো ছেলে আর একটা মেয়ে আছে তার সাথে। তাহলে যে 2 ছেলের কথা বলেছিল আর এখন আয়াস যে ছেলের কথা বলছে, তারা দুজন কি এক? তার সানফ্লাওয়ারের ছেলে বন্ধু আছে? কেমন ছেলে বন্ধু? কি ধরনের সম্পর্ক তাদের? নূর কি তাদের মধ্যে কাউকে পছন্দ করে, নাকি ছেলেগুলোর মধ্যে কেউ নূরকে পছন্দ করে? নিজের মনের মধ্যে এসব কথা আওড়াতেই তার চেহারার পরিবর্তন ঘটল। এই এসি রুমেও সে ঘামতে শুরু করলো। নিজেকে কন্ট্রোলে আনার জন্য দ্রুত এসির টেম্পারেচার কমালো। সামনে আয়াসের দিকে তাকিয়ে বলল, ছেলেগুলো ডিটেলস। আয়াস এতক্ষণ ধরে খুব ভালো করে নিবরাসকে পরীক্ষা করলো। বোঝাই যাচ্ছে নিবরাস কোনো কারণে খুব রেগে গেছে। তাহলে কি ম্যাডামের বন্ধুত্বের কারণেই কি স্যার এত রেগে? আয়াস কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি স্যার, মেয়েটার সম্পর্কে তেমন কিছু বলার নেই। সাধারণ পরিবারের মেয়ে, মা গৃহিণী আর বাবা বিদেশে থাকে। 2 ভাই বোন,
দুটি ছেলের সম্পর্কে যদি বলতে যাই তাহলে তারা একই বাসায় থাকে, তবে ফ্ল্যাট ভিন্ন। একজনের ফ্যামিলি থেকে 3 তলায়, আরেকজনের থাকে 2 তলায়। আয়াস আমতা আমতা করে আবার বলে, তাদের সাথে ম্যাডামের খুব ভালো সম্পর্ক, ভালো বন্ধু তারা। আহনাফ ছেলেটার বাবা সরকারি চাকরি করে, আর সীমান্ত নামের ছেলেটা বাবার ব্যবসা আছে কুমিল্লা শহরে। আয়াস কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, স্যার, আহনাফ ছেলেটি একটু চঞ্চল। আমাদের বডিগার্ড শব্দ এসে থাকা অবস্থায় ওর সাথে কথা বলেছে, তারা সেখানে ওই ছেলেটার ওপর সন্তুষ্ট, ব্যবহার ভালো। তবে কি? না মানে স্যার, সীমান্ত নামের ছেলেটাকে নিয়ে একটু খটকা লাগছে আমার। যেমন? কেমন যেন, সত্যি বলতে সীমান্ত ছেলেটার মধ্যে কিছু তো একটা আছে। নেশা করে, কলেজ লাইফেই নেশা, তারপর আবার বেশ উদ্ভট টাইপের আচরণ। বোঝা মুশকিল, বলা চলে ওই ছেলেটার সাথে মিষ্টি ম্যাডামের অনেক বেশি সময় লাগছে। নিবরাস কিছু বলল না আয়াসের কথার প্রেক্ষিতে। কিছু না ভেবেই সে সোজা কাউকে ফোন দিল, তবে কেউই ফোন রিসিভ করলো না। এতে ভীষণ বিরক্ত হয় নিবরাস। আয়াসের দিকে তাকিয়ে সে রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আর খবর নেওয়ার প্রয়োজন নেই, শুধু নূরকে কড়া নজরে রাখো। আমার বেস্ট লোকগুলোকে কাজে লাগাও, আর সীমান্ত নামের ছেলেটাকেও নজরে রাখো। প্রতি মুহূর্তের খবর আমি যেন পাই। আই রিপিট, প্রতি মুহূর্তের খবর। বুঝতে পেরেছো? আয়াস বুঝতে পারে নিবরাস এখন খুব সিরিয়াস, তাই তার কথাই শুধু মাথা নাড়ালো। সব কাজ চুকিয়ে যখন সে বিদায় নিবে, তখন নিবরাস আবার বলে ওঠে, শোনো আয়াস। আয়াস যেতে যেতে থামে, পেছন ফিরে বলে, কিছু বলবেন স্যার? নিবরাস মাথা নেড়ে বলল, নূর যে ফ্ল্যাটে থাকে ইমিডিয়েটলি সেখানে ফ্ল্যাট কেনার ব্যবস্থা করো, সেম ফ্লোরে, যেন একেবারে পাশের ইউনিট হয়। আয়াসের পিলে চমকে উঠে নিবরাসের এমন কথায়। মানে কি, মগের মুল্লুক নাকি? এত দ্রুত ফ্ল্যাট কিনতে হবে, তাও আবার অন্য জেলায়? হাউ ইজ পসিবল? আয়াস বেশ উত্তেজিত কণ্ঠে বলল, স্যার, এত তাড়াতাড়ি তো অসম্ভব। আই মিন, একটু সময় তো লাগবেই। হুঙ্কার দিয়ে ওঠে নিবরাস, ভারী তেজস্বী কণ্ঠে বলে ওঠে, যে করেই হোক ওখানে ফ্ল্যাট আমার চাই, অ্যাট এনি কস্ট। সময় মাত্র 1 সপ্তাহ, আমি কোনো আপোষে যাব না। প্রয়োজন হলে আরো লোক লাগাও, দরকার পড়লে তাদের 2 গুণ নয় 3 গুণ দাম দাও। যে কোনো হালেই ওইখানে একটা ফ্ল্যাট আমার চাই। চারপাশে থমথমে ভাব। নিবরাসের ভারী কণ্ঠের প্রতিধ্বনি চারপাশের মহলকে একদম শান্ত করে দিয়েছে। সে প্রতিটি শব্দ যেন আজ সে উচ্চারণ করছে না, বরং ঘোষণা দিচ্ছে। আয়াস বলে, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, তুমি আমাকে চেনো আয়াস। আমি ঠিক কি কি করতে পারি তা নিশ্চয়ই ধারণা আছে তোমার। আশা করছি 1 সপ্তাহই যথেষ্ট। আমি সময় নষ্ট করতে চাই না। সো দ্য মিটিং এন্ডস হিয়ার, ইউ ক্যান গো নাও। আয়াস আর কথা বাড়ায় না। নিবরাস থেকে বিদায় নিয়ে সে চলে যায়। তবে যাওয়ার সময় নিবরাসকে মনে মনে খুব করে বকে, হোয়াট, আজকে তুমি আসবে না? বাট কেন? তুমি তো প্রমিস করেছিলে আজকে আমরা একসাথে ডিনার করব। তুমি এভাবে কিভাবে প্রমিস ভাঙতে পারো? শোনো আম্মু, ভীষণ ইমার্জেন্সি কাজে আমাকে আজকেই সিলেট যেতে হচ্ছে। আমি ইতিমধ্যে বের হয়ে পড়েছি। আই প্রমিস 2 দিনের মধ্যে আমি চলে আসব। এই 2 দিন শুধু একটু অ্যাডজাস্ট করে নিও আমাকে ছাড়া, প্লিজ। আনোয়ার হোসেনের কথায় নূরের মন খারাপ হয়, তবুও সে কিছু বলে না। বিগত 8 বছর ধরে আনোয়ার হোসেন কুমিল্লা থেকে সিলেট যাচ্ছেন, কিন্তু কেন যাচ্ছে জানা নেই নূরের। একবার প্রশ্ন করায় তিনি বলেছিলেন সেখানে তার গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু কি কাজ তা কখনোই বলেনি নূরকে। এমনকি এই পর্যায়ে দ্বিতীয়বার যেন তাকে প্রশ্ন করা না হয়, সে বিষয়েও তিনি সতর্ক করেন। তিনি নূরকে বলেছেন বিশেষ প্রয়োজনেই তাকে সিলেট যেতে হবে, যেন বিশ্বাস রাখে তার বাবা কোনো খারাপ কাজ করবে না। নূর বিশ্বাস করেছে সেই কথা। সে জানে তার বাবা কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না, প্রশ্নই ওঠে না। সেই দিনের পর সিলেটে যাওয়া নিয়ে আর কোনো প্রশ্ন করেনি নূর। নূরকে চুপ দেখে আনোয়ার হোসেন বলেন, তুমি কি রাগ করেছো আম্মু? রাগ করো না, বাবা চলে আসবে শীঘ্রই। তুমি বরং কালকে বের হয়ে তোমার বন্ধুদের সাথে, বাবার ড্রয়ারে টাকা আছে, সেখান থেকে যত ইচ্ছে নিয়ে যেও। হ্যাঁ, জেসমিনকেও সাথে নিও, ঠিক আছে? আনোয়ার হোসেন বুঝতে পারেন নূরের মন খারাপ হয়েছে, তবে এখানে তার কিছু করার নেই। প্রিয়া ফোন দিয়েছে, আজকে তাকে যেতেই হবে। আনোয়ার হোসেন মলিন কণ্ঠে বলেন,
আচ্ছা রাখি তাহলে, ডিনার করে ঘুমিয়ে পড়ো, রাত জাগবে না। লাভ ইউ আম্মু। বাবা তোমাকে এই 2 দিনে খুব মিস করব। এই কথাটাই ছিল নূরের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। মুহূর্তেই সব অভিমান উধাও হয়ে গেল তার। স্নিগ্ধ হেসে বলে উঠল, লাভ ইউ বাবা, আমিও তোমায় মিস করব। কাজ শেষ হলে দ্রুত চলে এসো, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে কিউট প্রিন্সেস, গুড নাইট। গুড নাইট বাবা। দুজনেই ফোন রাখলো। খুশি লাগছে তার। বাবার সাথে কথা বলেই নূর খুশি। এই পৃথিবীতে বাবার থেকে বেশি খুশি তাকে কেউই দিতে পারবে না, কেউই না। ভাবতে ভাবতে নূর জেসমিনের কাছে চলে গেল। আম সরি নূর, সো সরি। তোমাকে আমি আমার সত্যি কখনোই জানতে দিব না। তুমি যদি আমার সত্যি জানতে পারো তাহলে তোমার থেকে বেশি আমি কষ্ট পাবো। তোমার চোখে আমি তোমার বাবার জন্য ঘৃণা কখনোই দেখতে পারবো না। সরি মাই কিউট প্রিন্সেস, বাবাকে ক্ষমা করে দিও। ক্ষমা? হাহ। যে আমার সানফ্লাওয়ারের দিকে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে গড়িয়ে দেব, ছিন্ন বিচ্ছিন্ন করে দেব শরীর থেকে। যে আমার সানফ্লাওয়ারের দিকে খারাপ দৃষ্টি ফেলবে তার চোখ আমি উপড়ে নেব। আমি ব্যতীত আমার সানফ্লাওয়ারকে ভালোবাসার অধিকার কারো নেই। যদি কেউ এই ভুল করে তাহলে তার কলিজা কেটে টুকরো টুকরো করতে 1 সেকেন্ড সময় নেবে না এই নিব্রাস আহমেদ। কথাগুলো ভাবতে ভাবতে নিবরাজ ধপ করে শুয়ে পড়ে। আজকেও নেশা করেছে সে। সানফ্লাওয়ারকে মন থেকে এই মুহূর্তে সরানোর জন্য যে এটা খুব কড়া প্রয়োজন ছিল, তবুও পারছে কোথায়। নিবরাজ বিড়বিড় করে বলল, সানফ্লাওয়ার কাম ফাস্ট, আই নিড ইউ প্লিজ সানফ্লাওয়ার। বুঝে নিবরাজ ঘুমের দেশে তলিয়ে যেতে থাকে সে। তবুও মুখে একটাই নাম, সানফ্লাওয়ার, মাই সানফ্লাওয়ার। 2 দিন আনোয়ার হোসেন বাসায় ছিলেন না। সে খবর পৌঁছে গেছে নিবরাসের কাছে। ব্যাপারটা ভীষণ কৌতূহলজনক। নিবরাস যতটুকু জানে আনোয়ার হোসেন নূরকে ভীষণ ভালোবাসে। তারপরেও কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে ওনার জীবনে যে উনি প্রতি মাসে 2 দিনের জন্য হলেও সিলেটে যান, তাও আবার তার সানফ্লাওয়ারকে বাসায় একা ফেলে? সন্দেহবশত সেদিন নিবরাস আনোয়ার হোসেনের পেছনে লোক লাগায়। আর যে খবর এখন সে জানে তা যদি তার সানফ্লাওয়ার জানতে পারে তাহলে নিশ্চয়ই এই বাবা মেয়ের সম্পর্ক ছিন্ন হবে। তখন কি হবে? তার সানফ্লাওয়ার আরো একা হয়ে যাবে। কোথায় যাবে সানফ্লাওয়ার? এইরকম অবস্থায় সে তো আর সানফ্লাওয়ারকে এমন একটা সত্যি কথা জানাতে পারে না, কখনোই না। আগে সানফ্লাওয়ারকে তার কাছে আনতে হবে, তার ভালোবাসায় উন্মাদ করতে হবে। সানফ্লাওয়ার যেন তার ভালোবাসায় এমনভাবে ডুবে দেয় তার বাবার সত্যি জানার পরও যেন সানফ্লাওয়ারকে তার কাছেই ফিরে আসতে হয়, যেন সানফ্লাওয়ার তাকে শেষ এবং সর্বশেষ ভালোবাসার মানুষ হিসেবে মনে করে। তারপর জানাবে সে সব সত্য, যাতে তার কাছে যাওয়া ছাড়া সানফ্লাওয়ারের যাওয়ার আর কোনো জায়গা না থাকে। নিজের মনে কথাগুলো ভেবেই কিঞ্চিত হাসে নিবরাস। চারিদিকে এখনো ভোরের আলো ছড়ায়নি। আলো অন্ধকারে আকাশ এখনো ঢেকে আছে। চারপাশে ঠান্ডা বাতাস বইছে। এমতো অবস্থায় নিবরাসের এই কুটিল হাসি মিশে যায় এই আবছা আলো অন্ধকারের মধ্যে। সে লম্বা করে একটা শ্বাস টানে। অতঃপর বারান্দার থাই গ্লাস উঠিয়ে ঘরের সব কটা আলো নেভানো। ল্যাম্পের যতটুকু আলো তার রুমে প্রবেশ করছে তাতে নিঃসন্দেহে কারো অবয়ব ছাড়া আর কিছুই দেখা যাবে না। নিবরাজ দরাম করে বেডের ওপর শুয়ে পড়ে। পেছন থেকে একটা বালিশ এনে হাতের ওপর রেখে বলে ওঠে, তুমি কবে এভাবে আমার হাতের উপরে শোবে সানফ্লাওয়ার? কোনো এক অদৃশ্য জায়গা থেকে আওয়াজ এলো, আপনি কবে আমায় আপনার কাছে নিয়ে আসবেন নিবরাস? নিবরাসের বুকের ভেতর ছলাৎ করে ওঠে। ধপ ধপ করে তার হার্টবিট বেড়ে যায়। তার সানফ্লাওয়ার তার সাথে কথা বলছে। তার কাছে আসার জন্য তার সানফ্লাওয়ার মরিয়া। নিবরাস ছটফট করে ওঠে, বলে, খুব শীঘ্রই আনবো সানফ্লাওয়ার, আমার কাছে তুমি খুব শীঘ্রই আসছো, খুব শীঘ্রই। আবার কোথা থেকে যেন রিনরি নিয়ে আওয়াজ এলো, আপনি আমায় ভালোবাসবেন তো নিবরাস? আমার কিন্তু অনেক ভালোবাসা চাই। নিবরাসের ছটফটানি বাড়ে, শ্বাস ঘন হয়ে উঠছে কিছুটা, বক্ষস্থলে ওঠানামার গতিও বেড়েছে। বালিশটাকে নিজের আরেকটু কাছে নিয়ে চেপে জাপটে ধরে, ফের বিড়বিড় করে বলে ওঠে, একবার আমার হয়ে যাও সানফ্লাওয়ার, তারপর আমি তোমাকে ভালোবাসা শেখাবো, কিভাবে ভালোবাসতে হয় সেটা জানাবো। প্রতিদিন, প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড আমি তোমায় ভালোবাসবো।
আমার ভালোবাসায় তোমাকে পাগল করে দেব। আই সোয়ার, উন্মাদ করে ফেলবো তোমায়, উন্মাদ করে। Need you, sunflower. Feeling very bad for you. I want you close to me so much. চোখ বুজে আসে নিবরাসের, তবুও তার হাতের বিচরণ কমে না। বালিশটাকে এমনভাবে ঝাপটে ধরে আছে, মনে হচ্ছে এটা কোনো মানুষ নয়, হয়তো সানফ্লাওয়ার। হ্যাঁ, হয়তো তার সানফ্লাওয়ার। ভাবতে সমস্যা কি? সানফ্লাওয়ার হোক কিংবা বালিশ, এতে কিছু যায় আসে না নিবরাসের। এটার সাথে তো মনের কথাগুলো খুলে বলতে পেরেছে সে। আর চোখ খোলা রাখতে পারলো না নিবরাস। ঘুমের দেশে তলিয়ে যায় সে। তবে ঘুমানোর পূর্বে তার মুখে শুধু একটাই নাম এসেছিল, সানফ্লাওয়ার। মাই কিউট সানফ্লাওয়ার। আজকে নিয়ে 3 দিন হলো নূর কলেজে যায় না। কলেজে না যাওয়ার কোনো কারণ নেই, তাও যাচ্ছে না অফিস, তাও যাচ্ছে না সে। আহনাব কল করে খোঁজ খবর নিয়েছে আর ইনায়া দেখা করে গেছে তার সাথে। তবে সীমান্তের কোনো খোঁজ খবর নেই, সেই দিকটা ঘাটলো না নূর। এমনিতেই সীমান্ত অনেক চুপচাপ স্বভাবের, প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না তেমন। তাছাড়া হয়তো ইনায়া আর আহনাব থেকে জানতে পেরেছে সে কোনো কলেজে যায় না। এটা নিয়ে সীমান্তের উপর রাগ করা অহেতুক, তাই সীমান্তের খোঁজ না নেওয়ার ব্যাপারটা খুব সহজেই এড়িয়ে গেল নূর। ইদানিং নূর ভীষণ একা অনুভব করে, সবসময় বাবাকে কাছে পায় না। কাজের জন্যে বাবাকেও দূরে থাকতে হয়। জেসমিনের সাথে কতক্ষণই বা কথা বলবে সে? এত বড় একটা ফ্ল্যাটে সে আর জেসমিন থাকে। বেশিরভাগ সময় তো বাবাকে হসপিটালেই কাটাতে হয়। ওই তো সেদিন রাতের 2:30টার দিকে এমার্জেন্সি কল এসেছিল হসপিটাল থেকে। বাবা ঘুম ফেলে ছুটে গিয়েছিল হসপিটালে। যাওয়ার সময় তাকে আর জেসমিনকে ঘুম থেকে জাগায়নি, দরজার ভেতর থেকে লক করে গেছে। সকালে উঠেই তারা জানতে পেরেছে। নূরের ভাবনার মাঝে জেসমিন আসে, তড়িঘড়ি করে বলে, আফা আজকে বিকালে একটু বাইরে হোমো। কোন দিক দিয়ে সূর্য উঠলো আজকে? তুই বের হতে যাচ্ছিস? আফা দরকার আছে। তা কি দরকার? আফা ঘরের অনেক জিনিস শেষ হইয়া গেছে। আফার কফি, পাস্তা, নুডলস, সস আরো কি রাখেন না কি যেন ফ্রোজেন কইরা, ওইগুলাও। আর থাম, তুই গ্রোসারি কিনতে চাস সেটা বল। আমি ভেবেছিলাম তুই ঘুরতে যেতে চাস। জেসমিন চোখ শুরু করে বলল, আপনি ঘুরতে যেতে চান আপা? খুব। তাহলে চলেন, আমরা দুইজন গুইরা টুইরা তারপর এই জিনিসপত্রগুলা কিনা আমু, এক কামে দোকান হইয়া যাইব। নূর জেসমিনের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। এতে পিছলে গেল জেসমিন। হালকা হেসে সে জেসমিনকে বলে উঠল, ভালোই তো বুদ্ধি হয়েছে মাথায়, শয়তানি বুদ্ধি। যাক, আমার থেকে অন্তত তুই কিছু শিখতে পারলি। না হলে সারা জীবন আমার একটা আফসোস থাকতো যে তোকে আমি কিছুই শেখাতে পারিনি। জেসমিন কিছুটা লজ্জা পেয়ে বলল, আপনি কি যে কন না আপা। থাক, আর লজ্জা পেতে হবে না। বিকেলের দিকে যাব, আমি বাবাকে বলে রেখেছি। তুই কি করছিস যারা? বুদ্ধি খাটাতে পারিস না? একটা ছেলেকে হাত করতে পারছিস না এখনো? কেমন মেয়ে তুই? কিভাবে করবো আন্টি? এটা ছেলে, প্রতি কথায় কথায় মারতে ধরে। কাছে ঘেঁষা তো দূর, আমার কথা শুনতে পর্যন্ত চায় না নিবরাস। আমার ছায়া দেখলেও রেগে যায় সে। মনে হয় আমার ছায়াকে পেলে সে আমার ছায়াকেই খুন করবে। শাইলা খান আশাহত হয় জারার কথায়। সে ভেবেছিল নিবরাস একা একা থাকলে বোধহয় মেয়েদের প্রতি আসক্ত হয়ে যাবে, তাই সে জারাকেও ঠিক তেমন ভাবেই প্রস্তুত করেছে। কিন্তু নিবরাস হলো ঠিক তার ভাবনার উল্টো, নারী বিদ্বেষী, একদম তার বাবা ফারুক আহমেদ খানের মতো। তার যদি এখন একটা আওলাদ থাকতো তাহলে এই নিবরাসের ধার সে ধারতো না। কিন্তু এখন সে কথা ভেবে লাভ নেই। শাইলা খান জারাকে বোঝানোর ভঙ্গিতে বলে উঠল, দেখ যারা, তোকে আমি রাজার হালে এখানে রেখেছি, শুধুমাত্র এই সামান্য কাজটা তুই করতে পারছিস না? যেভাবেই হোক নিবরাসকে নিজের কর, ভুলে যাস না এই সয় সম্পত্তি সব কিছুর মালিক কিন্তু নিবরাস আহমেদ খান। এ বাড়ি গাড়ি, ব্যবসায়, জমি জমা যা আছে সব নিবরাস আহমেদের নামে। তার বউ হওয়া মানে বুঝতে পারছিস? ইচ্ছা হোক অনিচ্ছায় হোক নিবরাসকে একবার
তুই নিজে করতে পারলে এই সয় সম্পত্তির মালিক হব আমরা, বুঝতে পেরেছিস? যারা মনে মনে নারাজ হলেও সে সামান্য হেসে বলল, বুঝতে পেরেছি আন্টি, তুমি শুধু দেখো আমি কি করি। এইবার নিবরাস আহমেদ খানের আর কোনো উপায় থাকবে না আমাকে গ্রহণ করা ছাড়া। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাই যেন হয়, তবে যাই করিস সাবধানে করবি। কথাটা বলে শাইলা খান দোতলার দিকে চলে যায়। নিচে দাঁড়িয়ে থাকে শুধু যারা। সে মনে মনে বলে ওঠে, ওহো লোভি আন্টি, আই এম সো সরি। আমি যদি কোনোভাবে নিবরাসের বউ হই তাহলে সম্পত্তি শুধু আমি নিব। তুমি তো নিবরাসের কাছে পৌঁছানোর জন্য কেবল একটা পেয়ালা মাত্র। তোমাকে পথ থেকে সরাতে আমার বেশি একটা সময় লাগবে না। সো মাই ডিয়ার আন্টি, প্লিজ ফরগিভ মি। নূর বিকেলে ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় দেখতে পাই তাদের পাশের ফ্ল্যাটে নতুন কেউ উঠছে। তাদের বেশভূষা দেখে খুব চমকালো নূর। সবারই পোশাক পরিচ্ছদ সব কালো রঙের। সে ফিসফিস করে জেসমিনকে বলল, কারা উঠছে বলতো? দেখে তো মনে হচ্ছে বিশাল মাপের কেউ হবে। জেসমিনও নূরের মতো ফিসফিস করে বলল, জানি না আফা, আপনি যেইখানে আমিও সেইখানেই। নূর আর কথা বাড়ালো না, সোজা চলে গেল লিফটের কাছে। সেখানে যেতেই তারা চরম আশ্চর্যের কিছু দেখলো। নতুন ফার্নিচার আনা হচ্ছে, কি ঝাঁচকচকে, দেখে মনে হচ্ছে সবকিছুই নতুন কেনা। তাহলে তাদের সামনের ফ্ল্যাটে কি কোনো ভিআইপি উঠেছে? হতেও পারে, গড নোজ। নূর লিফট থেকে নামতে দেখা পায় আয়াসের। তাকে দেখা মাত্রই আয়াস মাথাটা একটু নিচে করে বলল, গুড ইভিনিং ম্যাম, কেমন আছেন? গুড ইভিনিং, ভালো। নূর আয়াসকে খেয়াল করেনি, তাই ঝটপট কথার উত্তর দিয়ে ফেলেছে। সে চলে যেতে যেতেও আবার ফিরে আসে পেছনে আয়াসের সামনে, বলে, মিস্টার, আমি কি আপনাকে কোনোভাবে চিনি? ভুল করে ফেলেছে আয়াস। পরিচয় হওয়ার আগে কেমন আছেন জিজ্ঞেস করাটা উচিত হয়নি। গুড ইভিনিং পর্যন্তই ঠিক ছিল। আয়াস আমতা আমতা করে বলল, জি না ম্যাম, আমি আপনাকে চিনি না। আসলে আমরা নতুন ফ্ল্যাটে উঠেছি, আপনার সাথেই দেখা হলো, তাই আপনার সাথেই কৌশল বিনিময় করলাম। কিছু মনে করবেন না প্লিজ। নূরের কাছে কথাটা বিশ্বাসযোগ্য মনে হলো। মনে মনে বলল, তাহলে ওনারাই উঠছে আমাদের পাশের ইউনিটে। তবে মুখে বলল, সমস্যা নেই, কিছু মনে করবেন না, আমাদের একটু তাড়া আছে, পরে দেখা হবে, যেহেতু একই অ্যাপার্টমেন্টে আছি। না না, প্রবলেম নেই, আবার দেখা হবে। আয়াসের কথাটা শুনে নূর চলে যায়। আর আয়াসও চলে যায় লিফটের ভেতরে। সে লিফটের বাটন চাপতে চাপতে বিড়বিড় করে বলে উঠল, ম্যাডামকে দেখে যতটা শান্ত আর ঠান্ডা মনে হলো স্যার, তার থেকে 1000 গুণ বেশি অশান্ত। নূরদের বাসায় ফিরতে ফিরতে প্রায় মাগরিবের আজান দিয়েছে। আজ বাহিরে বের হওয়ার পর থেকে নূরের কেমন যেন একটু অদ্ভুত লেগেছে। সারাক্ষণ মনে হয়েছে কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সে যতবারই চারপাশে চোখ বুলিয়েছে কাউকেই দেখতে পায়নি। ব্যাপারটাকে মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছে সে। বাসায় গ্যারেজের ভেতরে ঢুকতেই দেখতে পায় কেউ ইতিমধ্যেই লিফট অন করে ফেলেছে। তাই সে আর জেসমিন ছুট দেয় লিফট থামানোর জন্য। তবে বেশি একটা দৌড়ানোর প্রয়োজন হলো না তাদের। ভেতর থেকে কেউ একজন লিফটের দরজায় হাত রাখলো। নূর হাঁপাতে হাঁপাতে লিফটে প্রবেশ করলো। লিফটটা থামানোর জন্যে সামনে দাঁড়ানো লোকটাকে ধন্যবাদ জানালো। থ্যাঙ্কস বলে নূর পুরুষালী অবয়বটার দিকে তাকালো। সুগঠিত শরীর ও দৃঢ় ব্যক্তিত্বের এই পুরুষটিকে দেখে নূর বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। অবাক কণ্ঠে অনিশ্চিত স্বরে বলল, আপনি? নিবরাস নূরকে দেখেও না দেখার ভান করলো। সে এমন ভাবে দাঁড়িয়ে রইল যেন নূর তার দৃষ্টিসীমার মধ্যেই নেই। চোখে গাঢ় রঙের সানগ্লাস, মুখে এক অদ্ভুত নিরাসক্ততা। পরিপাটি ফর্মাল পোশাকে সে এমন ভাবে দাঁড়িয়ে রইল যেন সে নূরকে আগে কখনোই দেখেনি। নূর বিস্মিত দৃষ্টি এখনো সামনের ব্যক্তিটির দিকে। এক মুহূর্তের মধ্যেই যেন থমকে গেল সে। তারপর কৌতূহল আর অবিশ্বাসের সুরে ধীর কণ্ঠে বলে উঠল, আপনি এখানে এই অ্যাপার্টমেন্টে? নূরের এই প্রশ্নের উত্তর ও দিল না নিবরাস। সে সোজা হয়ে দাঁড়িয়েই রইল।
নূরের দিকে একবার তাকানোর প্রয়োজনও মনে করলো না, দৃষ্টি এখনো তার সামনের দিকে। এভাবে নূরকে অ্যাভয়েড করায় সে ভীষণ অপমান বোধ করলো। তবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে নিজেকে সামলে নিল। তারপর আর কোনো কথা না বলে নিবরাজ থেকে দূরত্ব বজায় রেখে সামনে চলে আসলো। নূর সামনে চলে আসায় জেসমিনও নূরের সাথে এসে দাঁড়ালো। ব্যাপারটা নিঃশব্দে ভীষণ উপভোগ করলো নিবরাজ। সানফ্লাওয়ারকে পাত্তা না দেওয়াই বোধহয় ভীষণ ইগোতে লেগেছে তার। নিশ্চয়ই এখন খুব রাগ হচ্ছে। রেগে গেলে একদম পাকা স্ট্রবেরির মতো লাগে তার সানফ্লাওয়ারকে। নিবরাজ সানগ্লাসের আড়াল থেকে বিমোহিত দৃষ্টিতে তার সানফ্লাওয়ারকেই দেখতে লাগলো। কত মাদকতা ছিল, কত ভালো লাগা, ভালোবাসা, মুগ্ধতা ছিল তার দৃষ্টিতে। তা যদি সানফ্লাওয়ার যদি জানতো এই দৃষ্টি শুধু তাকেই খোঁজে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, তাহলে কি সানফ্লাওয়ার ছুটে তার কাছে চলে আসতো, এসে জড়িয়ে ধরতো তাকে, তার বুকে লেপ্টে মুখ লুকাতো? নিশ্চয়ই। কথাগুলো ভাবতেই নিজের ভাবনার মাঝে খুশি হয় নিবরাজ। ইতিমধ্যেই তারা তাদের গন্তব্যে চলে আসলো। লিফট এসে 5 তলায় এসে থামতেই নূর অপেক্ষার অবসান ঘটিয়ে জেসমিনকে ফেলে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল। জেসমিন এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেলেও শেষমেশ তাকে অনুসরণ করলো। তারা দুজন বের হতেই নিবরাজ ধীর পায়ে বের হয়। দরজায় লক লাগানো। জেসমিন ব্যস্ত হয়ে লক খোলার চেষ্টা করছে। নিবরাজ তার নিজের ফ্ল্যাটের কলিং বেল চেপে সাইড হয়ে দাঁড়ালো। নূরের নজর নিবরাজের দিকে, যদিও সরাসরি নয়, আর চোখে চোরের মতো দৃষ্টি ফেলছে সে নিবরাজের দিকে। নূরের দৃষ্টিগোচর হয় না নিবরাজের। সে হঠাৎ সানগ্লাস সরিয়ে সরাসরি দৃষ্টি রাখে নূরের দিকে। অপ্রস্তুত হয়ে যায় নূর। এভাবে হঠাৎ করে ধরা পড়ে যাওয়ার বেশ থতমত খেয়ে যায় সে। একটা ঢোক গিলে নিজের দৃষ্টি লুকাতে এদিক ওদিক তাকায়, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। নিবরাজ ধীর পায়ে নূরদের দিকে এগিয়ে আসে। ভারী নিরেট কণ্ঠে জেসমিনকে বলে, চাবিটা এদিকে দাও। নিবরাজের গলাটা যেমন ভারী তেমন নিরেট। নূর না চাইতেও নিবরাজের মুখাবয়বে চোখ রাখে। কোনো অদৃশ্য আবেগে আকৃষ্ট হয় সে। চলন বলন, কথা বলার ধরন কত স্মার্ট, কোনো কিছুতেই বিন্দুমাত্র কমতি নেই যেন। নূরের ভাবনার মাঝে নিবরাজ মুহূর্তেই দরজার লক খুলে ফেলল। জেসমিনের হাতে চাবিটা ধরিয়ে দিয়ে নূরের দিকে তাকালো। বেশ তীক্ষ্ণ দৃষ্টি। এতক্ষণে আয়াস ও দরজা খুলে ফেলেছে। ম্যাডামের সাথে স্যারকে দেখে কিছু বলতে গিয়েও সে থেমে যায়। সোজা হয়ে দাঁড়িয়ে থাকে দরজায়। নিবরাজ সেই দিকে দৃষ্টিপাত করে, ফের নূরের দিকে তাকিয়ে বলে, চুরি এমন ভাবে করবে যাতে মালিক টের না পায়, ধরা পড়ে গেলেই সর্বনাশ। নূর নিবরাজের কথার আগা মাথা কিছু বোঝার আগেই নিবরাজ দ্রুত পা বাড়ায় নিজের ফ্ল্যাটের দিকে। ভেতরে প্রবেশ করতে করতে হঠাৎ থমকে দাঁড়ায় নিবরাজ। পেছন ফিরে নূরকে উদ্দেশ্য করে বলে ওঠে, নিবরাজ আহমেদ খান, আমি নিবরাজ আহমেদ খান। কথাটা বলে আর দেরি করলো না নিবরাজ। লম্বা পা ফেলে ভেতরে চলে গেল সে। তার পেছনে চলে গেল আয়াস। নূর যেখানে ছিল এখনো সেখানেই দাঁড়িয়ে। নিবরাজের যাওয়ার পানে তাকিয়ে সে মনে মনে বলল, নিবরাজ আহমেদ খান, মনে রাখবো আমি আপনাকে। সন্ধ্যা থেকে নূর রেগে আছে আর আবল তাবল বকছে। জেসমিন একবার এসে বুঝিয়ে গেছে, কিন্তু তার কথাকে পাত্তা দেয় কে? নূর সাফ জানিয়ে দিয়েছে। ওই ডাইনোসরের এত সাহস হয় কি করে যে সে তার কথাকে পাত্তা দিল না? আরে নিজেকে কি এই দেশের প্রধানমন্ত্রী ভাবে নাকি? কোথা থেকে আসে এত ইগো? সব ঢং দেখানোর জন্য এমন করেছে। জেসমিন এই কথাগুলো শখানেকবার শুনে ফেলেছে, তাই হতাশ হয়ে সে নূরকে বলল, আফা, আপনি কি ওই সাহেবকে চেনেন? আপনি বা ওনার লগে আগে কথা কইতে গেলেন কেন? নূর কিছুটা আটকালো, তারপর আমতা আমতা করে বলল, গিয়েছি কি আর সাধে? ওই লোকটার সাথে আমার আগেও একবার দেখা হয়েছিল, তাও অনাকাঙ্ক্ষিতভাবে। সব ভুলে আমি তো গিয়েছিলাম আগ বাড়িয়ে কথা বলতে। যদি জানতাম ওই লোক ডাইনোসরের আমলের, আমার কথার পাত্তা দেবে না, ইগো দেখাবে, তাহলে কি আমি আর যেতাম রে জেসমিন? নূরের কণ্ঠে হাই হুতাশ। জেসমিন নূরের কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না।
তাই সে কোনো কথা না বলেই এখান থেকে চলে গেল। এভাবে চিল্লাতে চিল্লাতে নূর একটু পর নিজেই শান্ত হয়ে যাবে। 7:30 বাজে। নিবরাসের ফ্ল্যাটের লাইট নেভানো, সব ঘুটঘুটে অন্ধকার। আকাশ হালকা নরম, চারিদিকে হালকা ঠান্ডা বাতাস বইছে। নিবরাস বারান্দায় বসে আছে, দৃষ্টি তার নূরের বারান্দার দিকে। তার রুমের বারান্দা আর নূরের রুমের বারান্দা একদম পাশাপাশি, এক লাফেই চলে যাওয়া যাবে। যদিও সে একটু আগে সঠিক জানতো না এটা ঠিক কার রুম, তবে কিছুক্ষণ আগে নূরকে বারান্দায় দেখে সে শিওর হয়েছে এটাই যে নূরের রুম। সেই থেকে সব লাইট নিভিয়ে বারান্দাতেই বসে আছে আরেকটি বার নূরকে দেখার অপেক্ষায়। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। নূর যে সেই কখন একবার বারান্দায় এসে গেছে তার আর দেখা নেই। নিবরাস খুব বিরক্ত হলো, তার যে দেখার স্বাদ মেটেনি। সে তো আর কিছুক্ষণ দেখতো তার সানফ্লাওয়ারকে, আর না পেরে রাগে গিজগিজ করতে করতে এসে বারান্দা ত্যাগ করে ভিতরে চলে আসে। তখনই সামনে পড়ে আয়াস। নিবরাস সেদিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে ওঠে, কি তুমি এখনো এখানে যাওনি? আয়াস করুণ কণ্ঠে বলল, কিভাবে কিভাবে যাবো স্যার? আকাশের অবস্থা দেখেছেন, মনে হচ্ছে ঝড় আসবে। তো নিবরাসের বেপরোয়া কণ্ঠস্বর। আয়াস নিবরাসের এমন কথায় কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার আপনার এত বড় বাসা, আজকে রাতটা শুধু থাকতে দিন আমায়, কাল সকালে চলে যাব সত্যি। নিবরাস আয়াসের দিকে ভ্রু কুচকে তাকাতেই আয়াস চোখ বুজে আবার বলে ওঠে, থাক স্যার, আমাকে রুমে জায়গা দিতে হবে না, আমি ওয়াশরুমও অ্যাডজাস্ট করে নিতে পারবো। নিবরাস ধমকে ওঠে, শাট আপ আয়াস, স্টপ ইওর ননসেন্স। যাও ভেতরে যাও, আজ আর একবারও আমার সামনে আসবে না তুমি। আর হ্যাঁ, কালকে সকালে যেন ওই বাসায় তোমাকে আমি না দেখি। যত দ্রুত সম্ভব ঢাকায় যাবে, সেখানে আমার সব দায়িত্ব তুমি পালন করবে। আর কেউ আমার কথা জিজ্ঞেস করলে কি বলবে সেটা তুমি জানো। আই থিঙ্ক আমার আর রিপিট করতে হবে না। আয়াস মাথা নেড়ে বাধ্য ছেলের মতো ভিতরে চলে যায়। মনে মনে বলে, অনাকাণ্ড অত সারা একটা কত হাসানোর চেষ্টা করি, তবুও একটু হাসে না। জন্মের সময় মুখে মধু বদলে নিম পাতা দিয়েছে কিনা আল্লাহই ভালো জানে। না হলে এই বেটা এমন কেন? রাতের পরিবেশ এখন এক অন্য রকম রূপ ধারণ করেছে। সারাদিন তপ্ত রোদ থাকলেও সন্ধ্যার পর আকাশ নরম হয়েছিল। চারিদিকে ভারী বাতাস আর মেঘেদের তাণ্ডব শুরু হয়েছে। হঠাৎ করেই সেই 8টা থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। কারেন্ট নেই 2 ঘন্টা যাবত। এই সারাটাক্ষণ আইপিএস চলেছে, কিন্তু 11টা বাজতেই আইপিএস এর ব্যাটারি শেষ হয়ে যায়। জেসমিন উঠে দেখে পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। লাইট চার্জ দেওয়ার কথা তার মাথাতেই নেই, থাকবে কেমন করে? সচরাচর তো কারেন্ট যায় না, আর না আইপিএস এর চার্জ এভাবে শেষ হয়। জেসমিন নূরের রুমে এসে একবার তাকে দেখে যায়। বাহিরে প্রচুর বজ্রপাত হচ্ছে। একটু পর পর আকাশ গ্রুম গ্রুম শব্দ করে ডেকে উঠছে। বাহিরে বিদ্যুৎ চমকানোর আলো নূরের বারান্দার থাই গ্লাসে প্রতিফলিত হয়ে ভেতরে আসছে। নূর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। জেগে থাকলে হয়তো এতক্ষণে ভয়ে এক কোণায় বসে থাকতো। তবুও হঠাৎ করে নূর জেগে গেলে ভয় পাবে, তাই জেসমিন নূরের ঘরে একটা মোম জ্বালিয়ে দিয়ে যায়। গভীর রাত, আকাশে চাঁদ তারার অস্তিত্ব নেই, আর না আছে কোনো আলোর অস্তিত্ব। সুবিশাল আকাশটাকে আজ ভারী মেঘেরা দখল করে ফেলেছে। তাদের রাজত্ব চলছে আজ আকাশে। বৃষ্টি বন্ধ হলেও পুরো দমে এখনো বন্ধ হয়নি। ঝিরঝির বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পর পর আকাশ ভারী গুমোট আওয়াজ করছে। নিবরাস বারান্দা টপকে নূরের বারান্দায় আসে। এতে বেশি একটা বেগ পেতে হয়নি তাকে। দুটো বারান্দা কাছাকাছি হওয়ায় এক লাফেই চলে আসতে পেরেছে। এতটুকু তো করতেই পারে। এ আর এমন কি, নিবরাস শিওর ছিল না বারান্দার থাই গ্লাস খোলা থাকবে কিনা। অবশ্য খোলা না থাকারই কথা ছিল, তবে তার ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল নূর। থাই খোলা পেয়ে নিবরাসের কিছুটা আক্ষেপ হলেও মনে মনে বেশ খুশিই হলো। সময় নষ্ট না করে দ্রুত পায়ে ঘরে ঢুকে গেল। মোমের আলোয় পুরো ঘর হলুদ রঙে সেজে উঠেছে। নূর গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো জীবন্ত হলুদ ফুল, সে যেন আস্ত এক সানফ্লাওয়ার। নিবরাস ধীর পায়ে এগিয়ে আসে নূরের কাছে।
হালকা ঝুঁকে এসে নূরের খাটের পাশে বসে। ঘুমন্ত নূর কি অদ্ভুত সৌন্দর্য চড়াচ্ছে চারিদিকে। ঘুমের ঘোরেও কত সুন্দর লাগছে তাকে। নিবরাশ তৃপ্ত চোখে নূরকে দেখছে। এ দেখার যেন কোনো অন্ত নেই, শুধু দেখতেই ইচ্ছে করে। উজ্জ্বল হলুদ বর্ণের স্কিন কালার, সরু ভ্রু জোড়া, হরিণের মতো আখি যুগল, লম্বা লম্বা পাপড়ি, নাকটা একটু বোচা, আর ঠোঁট এটা তো যেন বাগানের সাজানো টসটসে স্ট্রবেরি। টপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। নিবরাশ নূরকে দেখার মাঝে নিবরাশ খেয়াল করে নূর মুখ দিয়ে শ্বাস নিচ্ছে। প্রতিবার শ্বাস নেওয়া আর ছাড়ার সময় নূরের ঠোঁটজোড়া হালকা আগলা হচ্ছে আর বন্ধ হচ্ছে। নিবরাশ নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে নূরের প্রতি, শ্বাস প্রশ্বাসের দিকে। যতবার নূরের বক্ষ ওঠানামা করে ততবার নিবরাশের শ্বাস রোধ হয়ে আসে, গলা কাটকাট হয়ে যায়। কেউ যেন তার গলা চেপে ধরে তার শ্বাস রোধ করে ফেলছে। নিবরাশ আরেকটু ঝুঁকে নূরের মুখের কাছে আসে। এখন নূরের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ নিবরাশের কাছে স্পষ্ট। সে এক হাত দিয়ে খাটের উপর ভর দিয়ে অপর হাতে নূরের ওষ্ঠ যুগলকে চেপে ধরে। শ্বাস নেওয়ার কষ্ট হওয়ায় নূর একটু ছটফটিয়ে উঠলে নিবরাশ তাকে ছেড়ে দেয়, তবে দূরে সরে যায় না। হাত দিয়ে নয়, বরং তার ইচ্ছে করছে নূরের ওষ্ঠ যুগলকে তার ওষ্ঠ যুগলের মধ্যে আবদ্ধ করে নিতে। এখন সানফ্লাওয়ারের ওষ্ঠদ্বয়ের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করছে তার। ভাবনার মাঝে নিবরাশের গলা শুকিয়ে তপ্ত মরুভূমিতে পরিণত হয়। নিজেকে সামলানোর প্রয়াসে বারে বারে ঢোক গিলতে থাকে সে। এখন যদি সে সানফ্লাওয়ারের ওষ্ঠে ওষ্ঠ মেলায়, তাহলে তো আর সানফ্লাওয়ার ঘুম থেকে উঠে যাবে। এটা কিছুতেই করতে পারবে না সে। তবে তার কোনো ভাবনা বা চেষ্টাই কাজে আসলো না। আর সামলাতে পারল না সে নিজেকে। পরাজিত সৈনিক হতে হলো তাকে। তার সানফ্লাওয়ারের ওষ্ঠের কাছে তাকে পরাজয় বরণ হতে হলো। সে একটুখানি ঝুঁকে ঘুমন্ত নূরের ওষ্ঠই ওষ্ঠ মেলালো। খুব সাবধানে তবে মোলায়েম ভাবে সে বারে বারে ওষ্ঠ মেলাতেই লাগলো। মিনিট দুয়েক চলে গেল এইভাবে। তবুও নিবরাশের দূরে সরে আসার নাম নেই। এর মাঝে নূর দু একবার নড়ে উঠেছে। যতবারই নূর নড়েছে ততবারই নিবরাশ তার সাথে আরো কোমল থেকে কোমল হয়েছে। নূরের পরনে ট্রাউজার আর একটা ঢিলে ঢালা টি শার্ট। নিবরাশ টি শার্টের ভিতরে হাত ঢুকিয়ে আলতো হাতে হাত বুলিয়েছে নূরের মসৃণ উদরে। তার শরীর নূর থেকে আলাদা হতে চাইছে না, বলছে আর একটু থাক এইভাবে, কিন্তু মন বলছে দূরে দূরে আয়, পরে কন্ট্রোল করতে পারবি না। নিবরাশ তার মনের কথা শোনে, ছেড়ে দেয় নূরের ওষ্ঠ। তবে নূরের থেকে দূরে আসার সময় সে আরেকটি বার নূরের ওষ্ঠে চুমু খায়, তাও গভীরভাবে। মাথায় হাত বুলিয়ে ললিত কণ্ঠে বলে, আমার প্রথম ভালোবাসা তুমি, আর প্রথম চুমুও তুমি রিজার্ভ করো সানফ্লাওয়ার। তোমাকে আর দেরি করাবো না। আমি খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো, একেবারের জন্য, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, কেউ থাকবে না আমাদের বিরক্ত করার জন্য। কথাগুলো বলে নিবরাশ একটু থামে, ফের বলে ওঠে, আজকে আমাকে চলে যেতে হবে, কিন্তু এমন দিন আসবে যেদিন তুমি আমাকে যেতে দেবে না, নিজে থেকেই আমার সাথে মিলিত হতে চাইবে। আই প্রমিস। যেদিন তুমি আমার কাছে নিজ থেকে এসে ধরা দেবে, সেদিন তোমাকে আমার ভালোবাসায় ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। কথা শেষ করে নিবরাশ শেষবারের মতো নূরের কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। মৃদু গলায় বলে ওঠে, যদি আমি আরেকটু সময় তোমার সান্নিধ্যে থাকতে পারতাম সানফ্লাওয়ার, যদি। নূর গভীর ঘুমে আচ্ছন্ন। সে নিবরাশের কোনো কথাই শুনতে পেল না। নিবরাশও আর সময় নষ্ট করল না। এখানে থাকার সম্ভব নয়। এখন তার যেতে ইচ্ছে করছে না, তবুও তাকে যেতে হবে। ভোর হতে আর বেশি একটা সময় বাকি নেই। সে রুমের পাখাটা কমিয়ে নূরের গায়ে পাতলা কম্বলটা টেনে দিল। তারপর থাই গ্লাস যেমন ছিল ঠিক তেমন ভাবে লাগিয়ে বারান্দা টপকালো। কেউ জানতেও পারল না এই বন্ধ দরজার কাহিনী। ভোর হতেই আজ নূরের ঘুম ভেঙে গেছে। আজ সকালটা কেমন যেন অদ্ভুত লাগছে তার। শরীরটাও কেমন যেন ভারী ভারী হয়ে আছে। রাতে তো ভালোই ঘুম হয়েছে, তারপরেও কেন আজ শরীর এমন লাগছে? পাখাও বন্ধ। নূর বেশ বুঝতে পেরেছে এটা কার কাজ। জেসমিন। নিশ্চয়ই জেসমিন এসে দেখে গেছে সে ঠান্ডায় কাঁপছে, তাই পাখা বন্ধ করে তার গায়ে কম্বল টেনে গেছে। এই মেয়েটাও না
নূর উঠেই ওয়াশরুমের গিজার অন করে দিল। শরীর এই ভারী ভাব কাটানোর জন্যে এখন শাওয়ার নেওয়া খুব প্রয়োজন। লোকে বলে না 7 বৈদ্যের 1 বৈদ্য হলো গোসল। নূর এতক্ষণ ধরে তো খেয়ালই করেনি তার পুরো রুমে যে এত সুন্দর পারফিউমের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে, এমনকি তার জামা কাপড়েও। কোথা থেকে এলো এই ঘ্রাণ? নূর নিজের হাতটা নাকের কাছে নিয়ে শুকতেই এক মিষ্টি ঘ্রাণ তার নাকের মধ্যে সুরসুরি দিয়ে উঠল। কি মিষ্টি! আর তার কাছে তো এমন পারফিউম নেই। তাহলে ভূতে এসে দিয়ে গেছে? নিজেকেই নিজে বকা দিল সে। ভূত এসে কিভাবে দিয়ে যাবে? ভূত কি পারফিউম ইউজ করে নাকি? এসেছে হয়তো কোনো এক জায়গা থেকে। তাছাড়া ঘরে তো অনেক পারফিউম আছে, হয়তো কয়েকটা ইউজ করাতে এমন স্মেল হয়ে গেছে। এটা নিয়ে বেশি একটা ঘাটলো না নূর। নিজের একটা প্লাজো আর একটা ওভার সাইজ টি শার্ট ওয়াশরুমের হ্যাঙ্গারে ঝুলিয়ে ব্রাশ নিয়ে সে সোজা বারান্দায় গেল। আকাশ এখনো মেঘলা, বৃষ্টি নেই, তবে হিমশীতল হাওয়া বইছে বাহিরে। নূর একবার নিবরাসের বারান্দার দিকে তাকালো। কেউ নেই, একদম শুনশান। সে বিড়বিড় করে বলে উঠল,